আইএমএফ এর কিস্তি নিয়ে চিন্তিত নয় সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী। আর্থিক খাত সংস্কার ইস্যুতে চলছে ধারাবাহিক বৈঠক। বিদেশি ঋণ শোধের চাপ কমছেই না, নতুন প্রতিশ্রুতি নেই গুরুত্বপূর্ণ 4 উন্নয়ন সহযোগীর। উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন। আবারও মধ্যপ্রাচ্য বাড়ছে উত্তেজনা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা। ইরানের অনুমোদনহীন রুট ব্যবহারে উস্কানির অভিযোগ। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। আইএমএফ এর কিস্তির টাকা পাওয়া নিয়ে চিন্তা করছে না সরকার। আগে যে ঋণ কর্মসূচি নিয়েছিল তাতে জনস্বার্থ সুরক্ষিত করা হয়নি, তাই সেখান থেকে বের হয়েছে সরকার। নতুন চুক্তি নিয়ে কথা হবে। আইএমএফ মিশনের ঢাকা সফর ইস্যুতে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 12 সদস্যের মিশন নতুন ঋণ কর্মসূচি নিয়ে আজ থেকে প্রাথমিক আলোচনা শুরু করেছে। সকালে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় বৈঠক করে। মিশনের নেতৃত্ব দিচ্ছেন সেখানে আইএমএফ এর মুদ্রা এবং পুঁজিবাজার বিভাগের উপপ্রধান ইভো ক্রুজনার। সপ্তাহ জুড়ে এই অর্থনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলও আলোচনায় স্থান পাবে। সরকার নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য 400 থেকে 450 কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়ার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এবার ব্যাংকিং খাত থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। খেলাপি ঋণ কমানোর কৌশল, ব্যাংক পুনর্গঠন এবং অবসায়ন কার্যক্রম, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়ে পর্যালোচনা করবে আইএমএফ। রাজস্ব আদায় কম হওয়া, সরকারের ঋণ বেড়ে যাওয়ার কারণ, জ্বালানি খাতে ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি ব্যয় নিয়েও আলোচনা করা হবে। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। যে এখানে আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশি ঋণ পরিশোধের চাপ কমছেই না। গত 1 বছরে আগের তুলনায় প্রায় 11 ভাগ অর্থ বেশি শোধ করেছে বাংলাদেশ। একই সময়ে প্রকল্পে অর্থ ছাড় কমেছে প্রায় 19 ভাগের মতো। নতুন প্রতিশ্রুতি দিচ্ছে না গুরুত্বপূর্ণ 4 ঋণদাতা, যদিও এতে উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন। তারা বলছে যে হুট করে নয়, যাচাই বাছাই করে প্রকল্পে ঋণ চাওয়া হচ্ছে। এতে প্রবাহ কিছুটা কমলেও সামনে তা বাড়তে পারে। গত 2 বছরে বিদেশি ঋণ নিয়ে অস্বস্তি বেড়েছে। 2024-25 অর্থ বছরে প্রথম রেকর্ড $4 বিলিয়ন কিস্তি শোধ করেছিল বাংলাদেশ। বিদায়ী অর্থ বছরের 11 মাসে তার চেয়ে বেশি শোধ করেছে সরকার। মুদ্রার হিসেবে যার পরিমাণ প্রায় $413 কোটি, যার বড় অংশই গেছে বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি ভারত। আগের লাইন অফ ক্রেডিটের আওতায় মিলছে $736 কোটি, সেখান থেকে বিদায়ী অর্থ বছরের 11 মাসে মিলেছে $25 কোটি। নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি রাশিয়া। অর্থ এসেছে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। আগের নেয়া ঋণের $43 কোটি ছাড় করেছে জাপান। সারা নেই বেইজিং ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির। তবে কয়েকটি দাতা সংস্থার সাথে মিলিয়ে কনসোর্টিয়াম ঋণের ব্যাপারে আগ্রহ আছে সংস্থাটির। ফরেন লোন তো আমরা নিতে কোনো অসুবিধা নেই, আমি দেখি যদি সেটা ভালো উদ্দেশ্যে হয়। সেখানে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যদি 1 টাকা খরচ করে 5 টাকা আমার রিটার্ন আসে, আমার অসুবিধা কি ফরেন লোন নিতে? ফরেন রিজার্ভের জন্য তো ফরেন লোন লাগবেই, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে আমার ডেট সার্ভিসিং লায়াবিলিটিটা কেমন হচ্ছে, আমার ফিসক্যাল ডেট ম্যানেজমেন্টটা কী হচ্ছে, ফিসক্যাল সাস্টেনেবিলিটি এনশিওর করছি কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেগুলো দেখার জন্য আমরা ডেট ম্যানেজমেন্টও কিছু সংস্কারের কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশি বিদেশি ঋণের দায় প্রায় $8,000 কোটি। আবার প্রকল্পের বাস্তবায়ন ধীর হওয়ায় প্রতিশ্রুতি ও অর্থছাড় কমিয়েছে উন্নয়ন সহযোগীরা। এর মাঝেই বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে আইএমএফ এর সাথে। ব্যাংক খাত শক্তিশালী করতে $45 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তেল, গ্যাস ও সার কিনতে অর্থ দেবে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান আইটিএফসিও। যে প্রকল্প আপনার 1 বার 2 বার 3 বার 4 বার রিভাইজ হচ্ছে, তার রেট অফ রিটার্ন কি আর আগের মতো থাকে? কিন্তু এটা কখনোই করে না। এই প্র্যাকটিসগুলো এই সরকার করবে কিনা, ইট ইজ দ্য ক্রিটিক্যাল
নাথিং। এইটা হলো হিস্ট্রিতে আমাদের লাইফ চেঞ্জিং হবে, এই সরকার আর ওই সরকার। এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু ঋণ 1,24,000 টাকা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিপমেন্ট কিছুটা কমলেও 2026 সালের প্রথম 5 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এই অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। ইউএস অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুসারে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আগের বছরের একই সময় তুলনায় প্রায় 8.1% কমে $3.25 বিলিয়ন দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের দেশটির রফতানি 1.5% বেড়ে $6.4 বিলিয়ন পৌঁছেছে। অন্যদিকে বৈশ্বিক রিটেইল সরবরাহ চেইনে খুব দ্রুত পরিবর্তনের কারণে চীন থেকে মার্কিন বাজারে সরবরাহ 42.8% কমে $2.8 বিলিয়ন নেমে এসেছে। মূলত মার্কিন শুল্ক এবং উৎস বহুমুখীকরণ কৌশলের কারণেই মূলত এই পরিবর্তন ঘটেছে। পোশাকের পরিমাণের দিক থেকেও চীনের সরবরাহ প্রায় 30% মতো কমে গেছে। দর্শক, জাতীয় সংসদ অধিবেশন চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই অধিবেশনে। সূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। তারকাতা চিহ্নিত প্রশ্ন 2269, মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6, আপনি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি সমগ্র দেশে ডিজিটাল সুযোগ সুবিধা সম্প্রসারণ লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করিয়াছে। আমার নির্বাচনী এলাকার 90-6 কেশবপুরে এই সুযোগ সুবিধা পৌঁছাইবার লক্ষ্যে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না। মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক যশোরের কেশবপুর সহ সমগ্র দেশে ডিজিটাল সুযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে 1,09,244 ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন কমিউনিটি ক্লিনিক, সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠান, 64 জেলা প্রশাসক কার্যালয়, ভূমি অফিস, বাংলাদেশ ডায়াবেটিক সেন্টার, বস্ত্র অধিদপ্তরের ইনস্টিটিউট, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ের কোর্ট সহ 57,000টি প্রতিষ্ঠানে ইন্টারনেটের সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে মাননীয় মন্ত্রী, জি, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে, আপনি চাইলে। গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে শেরপুরের চাষাবাদে। বিশেষ করে বিভিন্ন স্থানে রোপা আউশ ধানের ক্ষেত এবং সবজির আবাদ তলিয়ে গেছে পানিতে। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই রাজধানীর বাইরে থেকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, এখানকার ফসলের ক্ষতি কেমন দেখতে পাচ্ছেন এবং সেই সাথে জানাবেন যারা ভুক্তভোগী আছেন কৃষকেরা, তারা কি আসলে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন কিনা? স্মৃতি, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালিতাবাড়িতে কিন্তু ব্যাপকভাবে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় এবং সেই পাহাড়ি ঢলের কারণে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নলকুড়া ইউনিয়নের গুমরা গ্রাম, যেটা সবজি ভান্ডার বলে খ্যাত। আমার সম্মুখে যে গর্তটি দেখছেন এটি কিন্তু একটি বেগুন ক্ষেত ছিল। এই বেগুন ক্ষেতের ভিতর দিয়ে কিন্তু পানি কিন্তু প্রবাহিত হয়ে
জায়গা থেকে নিয়ে গেছে। এরকম নদীর পার পর্যন্ত কয়েক একর জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং আমি আপনাকে যদি ঠিক ভাঙনের পেছনেই কিন্তু আপনার কাঁকরোল ক্ষেত, চিচিঙ্গা ক্ষেত, পটল ক্ষেত, বেগুন ক্ষেত এবং সবগুলো ক্ষেতে কিন্তু পানির থাকার পানির উপর দিয়ে যাওয়ার কারণে ক্ষেত, চিচিঙ্গা ক্ষেত, পটল ক্ষেত, বেগুন ক্ষেত এবং সবগুলো ক্ষেতে কিন্তু পানির থাকার পানির উপর দিয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, স্থানীয় কৃষি অফিস যেটি বলে 9 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 15 হেক্টর সেই যে জমির যে বীজতলা সেটি নষ্ট হয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেছি আমরা, তারা আমাকে যতটুকু জানিয়েছে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো ক্ষয়ক্ষতির তাদের খোঁজ খবর নেয়নি। এবং তারা যেটি বলেছে যে এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোনো তাদেরকে সহায়তা করা হয়নি এবং কৃষি অফিস যেটি বলছে পানি নেমে যাওয়ার পরে এই ক্ষতি নিরূপণ করে তাদের সেই ব্যবস্থা নিবে। স্মৃতি। আদিল, অনেক ধন্যবাদ আপনাকে। জামালপুরে কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য দিতে জেলার প্রায় 56টি ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করা হয়েছে আবহাওয়া বোর্ড। কিন্তু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই জেলায় প্রকল্পটি কৃষকদের কোনো উপকারেই আসেনি, বরং অপচয় হয়েছে সরকারি অর্থের। বেশিরভাগ স্থানে খুঁজে পাওয়া যায়নি যন্ত্রাংশ, আর যাদের জন্য এত আয়োজন সেই কৃষকরাই জানেন না এই উদ্যোগের কথা। জামালপুরের মেলান্দহ উপজেলার কৃষক শাহাদাত হোসেন নয়নগর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 2 বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় সেই স্বপ্নের ফসল ঘরে তুলতে গিয়ে পড়েছেন বিপাকে। অথচ তার মতো কৃষকদের কাছে দুর্যোগের 3 দিন আগেই পৌঁছে যাওয়ার কথা পূর্বাভাস। কিন্তু ইউনিয়ন পরিষদের আবহাওয়া বোর্ড সম্পর্কে কতটুকু জানেন এই কৃষক? এই বার্তাটা যদি আমরা জানতাম ইউনিয়ন পরিষদ থেকে, তাহলে আমরা 2 দিন আগেই কাটতাম ধানটা। অর্ধেক ধান আমাদের নষ্ট খেতে। বন্যা, খরা, অতি বৃষ্টি কিংবা শৈত্য প্রবাহের মতো দুর্যোগের বিষয়ে অন্তত 3 দিন আগে ও পরে তথ্য জানাতে ইউনিয়ন পরিষদগুলোতে বসানো হয় অটোমেটিক রেইন গেজ ও অ্যানালগ আবহাওয়া ডিসপ্লে বোর্ড। 5 বছর আগে রেইন গেজ মেশিনারিজ স্থাপন করা হলেও বেশিরভাগ ইউনিয়নে সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিছু জায়গায় থাকলেও তা ব্যবহারের উপযোগী নয়। ডিসপ্লে বোর্ডগুলোতে আপডেট হয় না তথ্য। কোনো কোনো স্থানে একদিনের জন্যও চালু হয়নি এই সেবা। জিনিসটা যে কি আমি আজ পর্যন্ত শুনিনি, খালি দেখছি খালি ঢাকা। ইউনিয়ন পরিষদের তো যদি লাঙ্গেরে জানাইতো আবহাওয়ার খবর, তাহলে তো আমরা এত কষ্ট করতাম না। এই সেবাটি যদি আবার কাঙ্ক্ষিত মাত্রায় আবার চালু করা যায় তাহলে কৃষকরা কাঙ্ক্ষিত সেবা পাবে। বিশ্বব্যাংকের অর্থায়নে 2022-23 অর্থ বছরে এসব আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে প্রতিটি ইউনিয়নে ব্যয় হয়েছে 5,24,241 টাকা। জেলার 56টি ইউনিয়নে মোট ব্যয় হয় 2,93,57,441 টাকা। কৃষিবিদ ও সচেতন নাগরিকদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রয়োজন ও বাস্তবতা যাচাই ছাড়াই প্রকল্প নেওয়ায় ভেস্তে গেছে পুরো উদ্যোগ। যারা এই প্রকল্প বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রকৃতপক্ষে এই তথ্যবোর্ডটা কৃষকের জন্য প্রয়োজন। ডিজিটাল কোনো বোর্ডের ব্যবস্থা করা যাইতো তাহলে কৃষকদের উপকার হইতো এবং আগাম পূর্বাভাস পাইতো, আবহাওয়া বিভিন্ন পূর্বাভাস এগুলো দেখে তারা উদ্বুদ্ধ হইতো। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে ঝুলিয়ে রাখা ডিজিটাল আবহাওয়া ডিসপ্লেটিও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর এই প্রকল্পের মেয়াদ শেষ হয়, নতুন কোনো উদ্যোগ নেওয়ার নির্দেশনা নেই বলে জানায় জেলা কৃষি বিভাগ। একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আমাদের এই তৎপরতা ছিল। আমরা এখন যেটা চাচ্ছি দ্বিতীয় ফেজ অথবা নতুনভাবে যাতে প্রকল্পটা আসে, যাতে আধুনিকায়নের মাধ্যমে এটা হয়। আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের বোর্ডের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, ঝড়ের পূর্বাভাস, আলোক ঘণ্টাসহ 10টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা প্রকাশের কথা ছিল। প্রকৃতির এমন বৈরী আবহাওয়াতেও কৃষকরা পাচ্ছেন না কোনো তথ্য। মাঠ পর্যায়ে কৃষকরা বলছেন তাদের কাছে কখনোই পৌঁছায়নি আবহাওয়া বোর্ডের এই সংক্রান্ত কোনো তথ্য। সেই জায়গা থেকে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি আসলে লোক দেখানো বা অর্থ লোপাট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাগর ফরাজি,
যমুনা নিউজ, জামালপুর। মাদারীপুরের শিবচরে পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে এবার বাদামের ফলনে বেশ সন্তুষ্ট সেখানকার কৃষকেরা। দ্বীপাঞ্চলের নারী পুরুষেরা এখন ব্যস্ত সময় পার করছেন বাদাম তোলা, রোদে শুকানো আর সংরক্ষণে। গেল বছরে বৈরী আবহাওয়ায় লোকসান কাটিয়ে এবার লাভের আশায় বুক বেঁধেছেন তারা। তবে এর জন্য দরকার ফসলের সঠিক বিপণন এবং বাজারজাতের সহজীকরণ। প্রমত্তা পদ্মা মাছের বিচরণের জন্যই বেশি পরিচিত, কিন্তু এর বুক চিরে জেগে ওঠা বিভিন্ন চরাঞ্চলের উর্বর বেলে দোআঁশ মাটি যে বাদাম চাষে এতটা উপযোগী তা কে জানত। অথচ মাদারীপুরের শিবচরে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই নিয়মিত পরিচর্যাতে মিলছে কাঙ্ক্ষিত ফলন। গেল বছর অসময়ের বৃষ্টি আর আগাম বন্যায় এ জনপদের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় দিন বদলের স্বপ্ন দেখছেন তারা। এখন মাঠ থেকে বাদাম তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে। কৃষকরা বলছেন এখানকার বাদামের স্বাদ ও আকার ভালো হওয়ায় বাজারেও চাহিদা ব্যাপক। প্রতিমন বাদাম বিক্রি হয় 6 থেকে 8 হাজার টাকায়। এবার তো বন্যা হয় নাই, বৃষ্টি একটু কম হয়েছে, এবার আমরা সবাই লাভবান। আগের তুলনায় অনেক ভালো, এবার দামও ভালো, বাদাম মোটামুটি ভালো হয়েছে। এরকম হইলে আমরা আগামীতে লাভবান হইতে পারবো। 6,000 আছে, 4,000 আছে, দাম ভালো মন্দ আছে না, একটু বৃষ্টিতে পাচ্ছে এটা দাম কম, আর বৃষ্টি না পাচ্ছে এটা দাম ভালো। কৃষি অফিসের মতে চলতি অর্থবছরে শিবচরে প্রায় 690 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, যার মধ্যে শুধু চর জানাজাত ইউনিয়নেই চাষ হয়েছে 120 হেক্টর জমিতে। এবার প্রতি হেক্টরে গড়ে উৎপাদন হয়েছে প্রায় 2300 কেজি বাদাম। কৃষকদের সহায়তায় পাশে আছেন কৃষি কর্মকর্তারাও। এই বছর আবহাওয়া অনুকূল থাকার কারণে ফলন ভালো হয়েছে এবং বাজার দর ভালো থাকার কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন কষ্টার্জিত এই ফসলের সঠিক বিপণন ও বিক্রির ব্যবস্থা সহজ করা গেলে দ্বীপাঞ্চলেও বেগ পাবে গ্রামীণ অর্থনীতি। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক এবার জানিয়ে দেবো আজকে পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকে বেশ চাঙ্গা ভাব দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। সেখানে কিন্তু সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং সেই সাথে লেনদেনের গতিও প্রায় 1500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজকে ঢাকা শেয়ার বাজার ইন্ডেক্সের দিকে যদি তাকায় তাহলে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু আজকে 45 পয়েন্টের মতো বেড়ে 5849 পয়েন্টে অবস্থান করছে। অন্য দুটি সূচক ডিএসসিএস সূচক সেটিও 1192 পয়েন্টে রয়েছে 3 পয়েন্টের মতো বেড়ে, এবং 22 পয়েন্টেরও বেশি কাছাকাছি 23 পয়েন্টের মমতো বেড়েছে ডিএস30 সূচক, এবং এই সূচকটি অবস্থান করছে 2200 পয়েন্টে। ট্রেড হয়েছে আজকে ঢাকা শেয়ার বাজারে 1669 কোটি 63 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 199টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কিন্তু বেড়েছে, 156টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 37টি কোম্পানির শেয়ারের দাম। আজকে টপ 20-তে কি দেখতে পাচ্ছি, লাভেলো এই কোম্পানি আজকে দিন শেষে প্রথম অবস্থানটি ধরে রেখেছে এবং দিন শেষে আজকে টোটাল ট্রেড করেছে 69 কোটি 73 লাখ টাকার মতো শেয়ার, এবং এই কোম্পানি কিন্তু আজকে সকাল থেকে 70 থেকে 77 টাকার মধ্যে ট্রেড হয়েছে এবং লাস্ট হয়েছিল 76 টাকা 40 পয়সা। এরপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দ্বিতীয় অবস্থানে রয়েছে 44 কোটি 92 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। মালিক স্পিনিং তৃতীয় অবস্থানে রয়েছে, আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে 36 কোটি 52 লাখ টাকার মতো শেয়ার। দেখে আসি চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা, সেখানে কিন্তু আজকে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি সকাল থেকে। আজকে সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচক যেমন বেড়েছে, সেই সাথে সার্বিক সূচক সিএসপিআই সেটি কিন্তু 77 পয়েন্টের মতো আজকে দিন শেষে বেড়ে 15,592 পয়েন্টে অবস্থান করছে। আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 10 কোটি 11 লাখ টাকার মতো শেয়ার, এবং সকাল থেকে কিন্তু ট্রেড হয়ে গেছে সিএসসিতে 265টি প্রতিষ্ঠানের মধ্যে 154টির দাম বেড়েছে, 94টি কমেছে এবং 17টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেটে। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ডস আইআরজিসি। রোববার হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজে হামলার কথাও জানিয়েছে তেহরান। দাবি, অনুমোদনহীন রুটে যাওয়ার চেষ্টা করছিল নৌযানটি। এর আগে শনিবার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অভিযোগ যে আগুন লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়, সাগরে আটকা পড়েছে নৌযানটি। এই ঘটনায় নিখোঁজ একজন ক্রু। তেহরানের দাবি, নির্দেশ অমান্য করে ওমানের দিকে অগ্রসর হচ্ছিল এই জাহাজটি, তাই সতর্কতামূলক গুলি ছুড়েছে তারা। হরমুজে অন্যায্য রুট তৈরি করে নৌযানগুলোকে সেটি ব্যবহারে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ ইরানের।
দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।